নেভার ইউজ অ্যান আর্টিকেল বিফোর এ প্রোনাউন। প্রোনাউন এর আগে কখনো আর্টিকেল ব্যবহার করা উচিত না। প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, কারণ এই প্রোনাউন বারবার ব্যবহৃত হলে শুনতে খারাপ লাগে। নাউনের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন, একই নাউন বারবার ব্যবহৃত হলে শুনতে খারাপ লাগে। প্রোনাউন একটি নাউনকে নির্দেশ করে, যেমন আই প্রোনাউন একটি নাউনকে নির্দেশ করে, তাই এর আগে আর্টিকেল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। যদি আপনি ব্যবহার করেন তবে দুবার নির্দেশ করা হবে, যেটা ভুল হবে। এক্সাম্পল দেখি। শি ইজ রিডিং দা শি ইজ রিডিং শি ইজ রিডিং দা মাই বুক। অর্থাৎ এখানে একটি ইনকারেক্ট, আমরা কারেক্ট কি বলবো? শি ইজ রিডিং মাই বুক। হি ইজ রিডিং মাই বুক। অর্থাৎ এখানে বলছে প্রোনাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার করা উচিত না। আই প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, কারণ একই নাউন বারবার ব্যবহৃত হলে শুনতে খারাপ লাগে। আই প্রোনাউন একটি নাউনকে নির্দেশ করে। এখানে কি করে? নাউনকে নির্দেশ করে, তাই এর আগে আর্টিকেল ব্যবহারের কোনো প্রয়োজন নাই। যদি আপনি ব্যবহার করেন তবে দুবারের বেশি ব্যবহার করলে যেটা ভুল হবে, যেমনটি এখানে দেখানো হয়েছে। অর্থাৎ হি ইজ রিডিং মাই বুক, এখানে কিন্তু আর দা লেখার কোনো প্রয়োজন নেই। হি ইজ রিডিং মাই বুক, দ্যাটস কারেক্ট। নেভার ইউজ অ্যান আর্টিকেল বিফোর রিয়েল নাউন। নেভার ইউজ অফ আর্টিকেল বিফোর রিয়েল নাউন, এটা আমরা কিভাবে কারেক্ট করব? জাস্ট ওয়েট। রিয়েল নাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার করা উচিত, যেমন মানুষ, স্থান, দেশ, ভাষা, পাঠ্য বিষয়, পাহাড়, হ্রদ, মহাদেশ প্রভৃতির নাম। রিয়েল নাউনের আগে কখনো আর্টিকেল ব্যবহার করা উচিত নয়, যেমন মানুষ, স্থান, দেশ, ভাষা, পাঠ্য বিষয়, পাহাড়, হ্রদ, মহাদেশ প্রভৃতির নাম। এখানে একটি ইনকারেক্ট বাক্য আমরা দেখতে পাচ্ছি। দি আর্জেন্টিনা প্লেইড রিয়েলি। এখানে দি অর্থাৎ দেশের পূর্বের নামে এখানে দি বা তা দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমরা কি বলবো? আর্জেন্টিনা প্লেড ওয়েল। দ্যাটস কারেক্ট। আর্জেন্টিনা প্লেড ওয়েল, আর্জেন্টিনা ভালো খেলেছে। কিন্তু এখানে আমরা যদি বলি দ্য আর্জেন্টিনা প্লেড ওয়েল, দ্যাটস ইনকারেক্ট। কারেক্ট কি হবে? আর্জেন্টিনা প্লেড ওয়েল। তো এখানে বলছে যে রিয়েল নাউন, যেগুলো প্রকৃত নাউন, আর্টিকেল এর আগে আর্টিকেল ব্যবহার করা উচিত না। যেমন মানুষ, স্থান, দেশ। দেখেন আর্জেন্টিনা একটি দেশ। নেক্সট কি আছে? হি ইজ লার্নিং দ্য চাইনিজ। হি ইজ লার্নিং দ্য চাইনিজ, এটি ইনকারেক্ট। আমরা কারেক্ট করে কি বলবো? হি ইজ লার্নিং চাইনিজ। হি ইজ লার্নিং চাইনিজ। তারপর কি আছে? হি ইজ গুড হি ইজ গুড অ্যাট দ্য ম্যাথমেটিক্স। হি ইজ গুড অ্যাট দ্য ম্যাথমেটিক্স। অর্থাৎ এখানে কারেক্ট কি হবে? হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, অর্থাৎ সে অঙ্কে ভালো। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, অর্থাৎ সে অঙ্কে ভালো। এখানে কিন্তু আমার আর দা বসানোর প্রয়োজন হয় না। কেন হচ্ছে না? এখানে বলেছে যে রিয়েল নাউন যে বিষয়গুলো, মানুষ, স্থান, দেশ, ভাষা, পাঠ্য বিষয়, পাহাড়, হ্রদ, মহাদেশ, এগুলো হচ্ছে রিয়েল নাউন, প্রকৃত নাউন। এদের আগে কখনো বি বসানোর প্রয়োজন। আমার কি পাঠ্য বিষয় ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত, অঙ্ক শাস্ত্র যেটাকে বলে। হি ইজ গুড অ্যাট দা ম্যাথমেটিক্স, এটি ইনকারেক্ট। কি হবে? হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এই নিচের এই নিয়মের কিছু ব্যতিক্রম নিয়ম আছে, আমরা এখন কিছু ব্যতিক্রম নিয়ম দেখব। যে নিয়মগুলো আমরা কখনো এইভাবে সঠিক গ্রামার অনুসারে আমরা ব্যবস্থা করি। এখানে ব্যতিক্রমে দিই। যেমন এ ইউনিয়ন অফ কান্ট্রিজ, কিছু দেশের সংযুক্তি, লাইক দা ইউনাইটেড স্টেটস, দা নেদারল্যান্ডস এটসেট্রা। এ গ্রুপ অফ সাম লেকস, কিছু হ্রদের সমাহার, লাইক দা ইস্ট আফ্রিকান লেকস এটসেট্রা। রেঞ্জ অফ মাউন্টেন্স, পর্বতমালা, লাইক দা রকস অর দা আন্দিস, আন্দিস পর্বতমালা যেটা। দ্বীপপুঞ্জ ইজ আইল্যান্ড চেইনস, লাইক দা Herbits, the Canary Island, etc. Name of ocean, sea and rivers, সাগর, মহাসাগর, নদীর নাম, like the Ganga, the Pacific, the Atlantic Ocean, etc. Point of the globe, like the North Pole, the South Pole, etc. The geographical areas, ভৌগোলিক যে স্থান আছে, like East, the West, the Middle East, etc. তারপর আছে দেখেন ইম্পাইল্ড আর্টিকেল অর জিরো আর্টিকেল। আমরা এই জায়গাগুলোতে জিরো আর্টিকেলের ব্যবহার করব। কিভাবে জিরো আর্টিকেলের ব্যবহার করব?
কখনো কখনো কিছু নির্দিষ্ট নাউনের আগে আর্টিকেল থাকে না, কিন্তু আর্টিকেল বোঝায়। এদেরকে জিরো আর্টিকেল বলা হয়। এদেরকে কি আর্টিকেল বলা হয়? জিরো আর্টিকেল বলা হয়। যেমন লেটস গো ফর এ লং ড্রাইভ টুনাইট, এটা কিন্তু ইনকারেক্ট। লেটস গো ফর লং ড্রাইভ টুনাইট, কারেক্ট কি বলতে পারি? লেটস গো ফর লং ড্রাইভ। এখানে আমরা আর্টিকেল এ ব্যবহার করব, এ ব্যবহার করলে আমাদের একটি ইনকারেক্ট হয়ে যাবে। আমরা কারেক্টে কি বলবো? আমরা কারেক্ট বলবো লেটস গো আউট ফর লং ড্রাইভ। এখানে আমরা আর্টিকেল ব্যবহার করব না। লেটস গো আউট ফর লং ড্রাইভ। হেয়ার ইউ ক্যান সি, কি বলছে? কখনো কখনো কিছু নির্দিষ্ট নাউনের আগে আর্টিকেল থাকে না, কিন্তু আর্টিকেল বোঝায়। এদেরকে জিরো আর্টিকেল বলা হয়। যেমন লেটস গো ফর আ লং ড্রাইভ টুনাইট, এখানে আমরা সঠিক করে লিখবো কি? লেটস গো ফর লং ড্রাইভ। দি ফরচুন, দ্য ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এখানে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এখানে এই ফরচুনের আগে দি দেওয়ার প্রয়োজন নাই। আমরা দা ফরচুন ফেভার্স দ্য ব্রেভ না বলে আমরা বলবো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তো আমরা আর্টিকেল চ্যাপ্টারে আজকে পিছনের কিছু বিষয় দেখে আসলাম। আমরা একেবারে প্রথম থেকে যদি একটু দেখি, ওখানে ইউজ অফ আর্টিকেল, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল সংজ্ঞাটা আমরা দেখেছিলাম, আর্টিকেল কত প্রকার আমরা দেখেছিলাম, আর্টিকেলের কিছু প্রাথমিক ব্যবহার আমরা দেখেছিলাম। সেই জায়গাটা কি আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্টতা নির্দেশ করে। মূলত কোনো আর্টিকেল, আর্টিকেল হলো মূলত অ্যাডজেক্টিভ যা কোনো নাউন নির্দিষ্ট, অর্থাৎ এটি কি সংখ্যায় এক দুই না তিন, অর্থাৎ এখানে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটি নির্দিষ্ট। Articles are basically adjectives defining a noun as a specific or unspecific. The and a and are called articles. The a and এগুলো হচ্ছে article. Example আমরা দেখব, the boy was standing on the door on the field after working for a long time. A cup of tea really stimulates us. প্রথম উদাহরণে আমরা আর্টিকেল দা কে, দা অ্যান্ড এ বয় কে আবার আর রূপকে নির্দিষ্ট করেছে, অর্থাৎ নির্দেশ করেছে। দ্বিতীয় উদাহরণে আর্টিকেল এ অনির্দিষ্ট কোনো লং টাইম কে নির্দেশ করেছে, যে দীর্ঘ সময় কাজ করার পর, অর্থাৎ এ লং টাইম। এভাবে এবং লং টাইম কে এবং যে কোনো কাপ অফ টি কে নির্দেশ করেছে। অর্থাৎ আমরা আর্টিকেলকে দুভাবে ভাগ করি, ডেফিনিট আর্টিকেল যেটি হচ্ছে নির্দিষ্ট, এখানে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দা শব্দটিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, এটি নাউনকে নির্দেশ করে বোঝাতে ব্যবহৃত হয়। অন্যদিকে আর্টিকেল অনির্দিষ্ট করে যখন বলবে আর কোনো বিষয় অনির্দিষ্ট করে বোঝানো হবে, তখন এ অথবা আমরা অ্যান ব্যবহার করি। এ অ্যান শব্দটিকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়, অনির্দিষ্ট নাউনকে বোঝাতে এ অথবা অ্যান ব্যবহৃত হয়। আই এম লুকিং ফর এ বুক অফ আর্টস, এখানে আই এম লুকিং ফর এ বুক অফ আর্টস, আমি আর্টস বিষয়ক একটি বই, আমি শিল্প কলা বিষয়ক একটি বই খুঁজতেছি। তো এটা কোন বই? নির্দিষ্ট করে কিন্তু কোনো কিছু বলা হয়নি। অর্থাৎ যেখানে নির্দিষ্ট করে কিছু বলা হবে সেখানে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। আর যেখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হবে না সেখানে আমরা আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করব। সেখানে আমরা আর্টিকেল ব্যবহার করব এ অথবা অ্যান। হ্যার ইউ ক্যান সি জেনারেল অ্যান্ড এক্সেপশনাল ইউজ অফ এ অ্যান, সাধারণ কিছু এবং ব্যতিক্রম কিছু নিয়ম এখানে দেখানো হয়েছে। সাধারণত একটি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়ার শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয়। একটি ভাওয়েল এ ই আই ও ইউ দিয়ে শুরু হওয়ার শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে অ্যান ব্যবহৃত হয়। এক্সাম্পল কি? আই স আ ডগ দেয়ার, আই স আ ডগ দেয়ার, আমি সেখানে একটি কুকুর দেখেছিলাম। কুকুর কি রঙের, কুকুরটি কত বড়, কুকুরটি দেখতে কেমন, কোনো কিছু এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়নি। তো এখানে এ হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, এখানে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়েছে এ। কিন্তু যেখানে আমার নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হবে, আই স অ্যান অ্যান্ট অন দ্য কেক, আমি কেকের উপরে একটি পিপীলিকা দেখেছিলাম, এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো। এই নিয়মটির কিছু ব্যতিক্রম আছে, যেমন যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট হয় কিন্তু এটি ভায়োলের মতো করে উচ্চারিত হয়, তবে এর আগে এর পরিবর্তে অ্যান বসে। গতকাল আপনাদের এই বিষয়ের উপরে ডিসকাস করা হয়েছিল যে কোথায় এ এবং কোথায় অ্যান বসে। তো একটু রিপিট করে দিয়ে যাই। এখানে বলছে অ্যান এর ব্যবহারে কি বলছে? শি ইজ অ্যান অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের সে একজন সম্মানিত সম্মানীয় মেম্বার। তো এখানে অনারেবল, তো এইচ তো কনসোনেন্ট, কিন্তু এখানে আমার হওয়ার কথা হচ্ছে এ অথবা দা এমন কিছু, কিন্তু এখানে অ্যান কেন হলো? এখানে এক্সেপশনাল কিছু নিয়মে বলছে যে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে এবং তার উচ্চারণ যদি অন্য কোনো ভাবে হয়, যেমন এখানে অনেস্ট বা অনারেবল, এখানে এইচ এর উচ্চারণ হ না হয়ে
অ এর মতো উচ্চারিত হবে, যার কারণে অ্যান বসানো হয়েছে। মাই ফাদার অনেস্ট ডক্টর, মাই ফাদার অ্যাজ অনেস্ট ডক্টর আমরা কেউ বলি না, তো উচ্চারণ কিভাবে করি? মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ডক্টর। তো এখানে হনেস্টের উচ্চারণ, এইচ এর উচ্চারণ হ না হয়ে যদি অ এর মতো উচ্চারিত হয়, তবে সেখানে আমরা আর্টিকেল এ না ব্যবহার করে অ্যান ব্যবহার করি। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে আমরা ড্যাশে কি বসাতে পারি? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তদ্রূপ এখানে ইনডেফিনিট অথবা ডেফিনিট আর্টিকেল কখনো কখনো একটি আর্টিকেল একটি অ্যাজেক্টিভ দ্বারা নাউনকে নির্দেশ করে। শব্দের ক্রমটা কেমন হবে, শব্দের শুরুটা কেমন হবে? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হিয়ার ইউ ক্যান সি আজি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন এখানে আর্টিকেল দেখেন, আই স দ্য লিটল গার্ল singing in the party. This is a small gift from UK. Article before countable or uncountable noun. A and শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। কি বলছে? এ এন্ড শুধুমাত্র কাউন্টেবল, এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে। এ এন্ড শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত, অর্থাৎ যে বিষয়গুলো গণনা করা যায় পূর্বে ব্যবহার করা হয় এ এন্ড। এক্সাম্পল কি আছে? গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গিভ মি আ গ্লাস অফ, এই যে এখানে গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি আমাকে দাও। এখানে কিন্তু এক গ্লাস পানি, কয় গ্লাস? এক গ্লাস। গ্লাসটা কিন্তু গণনা করা যায়, কাউন্টেবল। এই জন্য কিন্তু এখানে আর্টিকেল এ বসেছে। হি ওয়ান্টস এ বোতল অফ মিল্ক, সে এক বোতল দুধ চায়। কয় বোতল? এক বোতল। এখানে কিন্তু কাউন্টেবল নাউন বোতল, এই জন্য এর পূর্বে কিন্তু এ অথবা অ্যান ব্যবহার করা হয় শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে। কিসের পূর্বে? কাউন্টেবল। কিন্তু যখন আনকাউন্টেবল নাউন গুলোর আগে দি ব্যবহৃত হতে পারে অথবা আর্টিকেলকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যেতে পারে। একটু খেয়াল করতে হবে। এখানে কি বলছে? আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গণনা করা যায় না, এগুলোর আগে দি ব্যবহৃত হতে পারে। কি ব্যবহৃত হতে পারে? দি, অথবা আর্টিকেলকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যেতে পারে। যেমন গিভ মি দা ওয়াটার, গিভ মি দা ওয়াটার, অর গিভ মি ওয়াটার। এখানে স্পেসিফিক ওয়াটার যখন হবে তখন গিভ মি দা ওয়াটার। এখানে বোঝানো হচ্ছে যে মাম ওয়াটার অথবা আরো যে পানীয়গুলো রয়েছে, পানি, যে কোনো একটি নির্দিষ্ট করে স্পেসিফিক ওয়াটার, এই জন্য আমরা এখানে বলতে পারি গিভ মি দা ওয়াটার। অথবা এখানে যদি আমরা বলি গিভ মি ওয়াটার, আমাকে পানি দিন, তাহলে এটাও কারেক্ট। আর গিভ মি দা ওয়াটার, এখানে আমি যে পানিটা পূর্বে খেয়েছি অথবা যে পানিটা আমার মার্ক করে রয়েছে সেই পানিটা দিতে বলছি, গিভ মি দা ওয়াটার। ওয়াটার আনকাউন্টেবল নাউন, কিন্তু ওয়াটারের পূর্বে এখানে আর্টিকেল যদি দি দেওয়া যেতে পারে অথবা আর্টিকেল টোটালি বাদ দেওয়া যেতে পারে। যেমন এই জায়গাটা দেখেন, গিভ মি দা ওয়াটার, আরেকটি কি বলেছে? আরেকটি বলেছে গিভ মি ওয়াটার, গিভ মি ওয়াটার। দেখেন একটু হাইলাইট করে দিলাম। শি বট দা মিল্ক ফ্রম দিস মার্কেট, সে এই বাজার থেকে দুধ কিনেছিল। শি বট দা মিল্ক, দুধটি কিনেছিল ফ্রম দিস মার্কেট। এখানে আপনি যে কোনো একটি ব্র্যান্ডের দুধ উল্লেখ করা হচ্ছে, এর জন্য যে কোনো একটা কোম্পানি বা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এর জন্য দা মিল্ক হয়েছে। স্পেসিফিক করে যখন বোঝানো হবে, অল্টারনেটিভ, শি বট মিল্ক ফ্রম দিস মার্কেট, সে এই বাজার থেকে দুধ কিনেছিল। আমরা এখানে আনকাউন্টেবল নাউনের আগে দি ব্যবহার করতে পারি, অথবা কিছু ব্যবহার না করে আমরা শুধু দি উঠিয়ে দিয়েও করতে পারি। শি বট মিল্ক ফ্রম দিস মার্কেট, এনি মিল্ক, সে যে কোনো মিল্ক হয়তো এখান থেকে কিনেছি। তো পরবর্তীতে 5, 5 এবং 6 নম্বরের রুলটা আমরা দেখেছি। আমরা এখন একটু চ্যাপ্টার 28, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার, দেয়ার হেয়ার অ্যান্ড হাউ টু সে টাইম ইন ইংলিশ। আমাদের প্রতিনিয়ত এই জায়গাটায় সমস্যায় পড়তে, আমরা যখন কারোর সঙ্গে সময় জানতে চাই, আমরা তখন বুঝতে পারি না যে আমরা কিভাবে তার কাছে সময়টা জানতে চাইবো। সেই সময় জানা সম্পর্কে আজ আমাদের একটু ডিটেলস দেখবো, যে কিভাবে আমরা কারো কাছে ইংলিশে সময় জানতে চাইতে পারি। তো প্রথমে দেখবো ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড দেয়ার। দেয়ার অথবা হেয়ার প্লাস ভার্ব প্লাস অ্যাজ সাবজেক্ট প্লাস এক্সটেনশন। হেয়ার প্লাস ভার্ব, হেয়ার অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এই কাঠামোটি কোথাও কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব আছে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ঘরের দরজায় একটি কুকুর আছে, ঘরের দরজায় একটি কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস। দেয়ার ইজ এ, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় একটি চিড়িয়াখানা আছে। ঢাকায় কোনো চিড়িয়াখানা নেই। দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন ঢাকা। অর্থাৎ আমরা আছে, নাই, ছিল, ছিল না, এমন যদি কোথাও আমরা বাংলায় দেখতে পাই, সেখানে আমরা দেয়ার ব্যবহার করবো। কিসের ব্যবহার করবো দেখেন? দেয়ার। কি বলেছি? আছে, নাই, ছিল, ছিল না। শুধু এখানে আমরা টেন্সটা চেঞ্জ করে দিব। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি, দেয়ার ওয়াজ অ্যান ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি
ইন ঢাকা। ঘরের দরজায় একটি কুকুর আছে। দেখেন, এই কাঠামোটি কোথাও কোনো অবস্থান বা অস্তিত্ব আছে বোঝানোর জন্য ব্যবহৃত। আবার একটু খেয়াল করি, এই কাঠামোটি কোথাও কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব আছে বোঝানোর জন্য এই জায়গাটা ব্যবহার করা। ঘরের দরজায় একটি কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস। টেবিলের উপর একটি বই আছে। দেয়ার ইজ এ টেবিল অন দ্য দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। ছাদে একটি মেয়ে আছে। দেয়ার ইজ এ গার্ল অন দ্য রুফ। মাঠে তিনটি গরু আছে। এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে কি, এই কাঠামোটি কোথাও কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব আছে বোঝানোর জন্য আমরা দেয়ারের ব্যবহার, আমরা কিসের ব্যবহার করবো বলে তো, দেয়ারের ব্যবহার করবো। স্পোকেন ইংলিশে এই জায়গাটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। ঘরের দরজায় একটি কুকুর আছে, আমরা কিভাবে করবো? এখানে কি আমরা এ ডগ ইজ ইন ফ্রন্ট অফ দা ডোর লিখবো? নো, এখানে আমরা দেয়ারের ব্যবহার, ইন্ট্রোডাক্টরি দেয়ার এন্ড ইটের ব্যবহার করি। কিভাবে আমরা দেয়ার ব্যবহার করে এই বাক্যগুলো কমপ্লিট করবো? অর্থাৎ এখানে বলতে হবে ঘরের দরজায় একটি কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ। টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক। ছাদে একটি মেয়ে আছে, দেয়ার। এখানে দেয়ারের ব্যবহার। আকাশে অনেক তারা আছে। There are many stars in the sky. There are many stars in the sky. বাজারে চারজন মানুষ আছে। There are four men in the market. Here is the key. Here is the key. এই যে চাবিটা। আপনি অনেক সময় কাউকে বলতে পারেন যে এই নিন আপনার চাবি, বা এই যে চাবিটা। Here is the key. কি বলতে হবে? Here is the key. এখানে চাবিটা আছে, বা এই যে চাবিটা। এই দিকে রাস্তাটা, হিয়ার ইজ দ্য রোড। এই দিকে রাস্তাটা। আপনার কাছে কেউ রাস্তা জানতে চাইলো, ফরেনার, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ফরেনার আপনাকে এসে, এমনটি অনেকের সঙ্গে হয়েও থাকে, বিদেশ থেকে যারা আমাদের দেশে ভ্রমণে আসে, সে আপনাকে বললো রাস্তাটা কোন দিকে, হোয়ার ইজ দ্য রোড। আপনি বলবেন হিয়ার ইজ দ্য রোড, এই দিকে রাস্তাটা। অর্থাৎ সেখানে কোনো কিছু অবস্থান বোঝাতে, এই কাঠামোটি কোথাও কোনো কিছুর অবস্থান অথবা অস্তিত্ব আছে বোঝানোর জন্য আমরা এগুলো ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্যার অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেন্স। যেমন হেয়ার ইজ দ্য রোড, হেয়ার ইজ দ্য রোড, এই দিকে রাস্তাটা। হেয়ার ইজ দ্য কি, এই যে চাবিটা, এই যে চাবিটা। আমরা স্ট্রাকচার টু তে আরো কিছু নিয়ম আমরা এখানে দেখি। স্ট্রাকচার টু, স্ট্রাকচার টু তে কি আছে? এই কাঠামোটি দ্বারা কারো বা কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝায়। কারো অথবা কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাবে। দেয়ার অথবা দেয়ার প্লাস বি। দেখেন আমরা একটা উদাহরণ দেখি। যেমন বেঞ্চে একটা মেয়ে বসা ছিল। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। রাস্তার পাশে একটা লোক পড়েছিল। দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল। দেয়ার ওয়ার সাম বয়েজ অ্যান্ড গার্ল গসিপিং ইন দ্য পার্ক। অর্থাৎ এই কাঠামো দ্বারা কারো বা কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝায়। যেমন এখানে পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল, অর্থাৎ তারা কিন্তু সেখানে অবস্থান করছে। তারপরে বলছে বেঞ্চে একটা মেয়ে বসা ছিল। ওই মেয়েটার একটা অবস্থান, সে কোথায় বসা ছিল? বেঞ্চে। এই ধরনের যখন স্ট্রাকচার আসবে, তখন হেয়ার অথবা দেয়ার প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অ্যাডভার্ব। যেমন দেখেন, পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা দিচ্ছিল, বা এটা যদি বলি রাস্তার পাশে একটা লোক পড়েছিল, তো এখানে প্রথমে আমি দেয়ার ব্যবহার করেছি। আমাদের যখন হেয়ার ব্যবহার করবো তখন হেয়ার হবে, যখন দেয়ার থাকবে তখন দেয়ার ব্যবহার করেছি। তারপরে একটি বি ভার্ব এনেছি, দেখেন অজ। বি ভার্বের ভিতরে কি কি আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি বি ভার্বের বি ভার্ব হ্যাভ ডু ভার্ব এর উপরে আমি আপনাদের তো বলছে দেয়ার অজ। তারপর এখানে একটি কি বসেছে? অবজেক্ট, দেয়ার অজ এ ম্যান লাইং। এরপরে একটি ভার্ব, ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি। লাইং, এখানে লাই মানে শুয়ে থাকা, তো এখানে লাইং, দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। অর্থাৎ আপনি এখানে বিসাইড দ্য রোড, এখানে বাকি অংশ এক্সটেনশন অথবা অ্যাডভার্বিয়াল ছিল। তো কি দাঁড়ালো? দেয়ার অথবা হেয়ার প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অ্যাডভার্বিয়াল। যেমন বেঞ্চে একটা মেয়ে বসা ছিল। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন বেঞ্চ। গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। গাছের নিচে একটি ছেলে ঘুমাচ্ছিল। দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য। কি হলো? দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার দ্য। অর্থাৎ কারো কোথাও কোনো অবস্থান থাকলে আমরা সেখানে দেয়ার ব্যবহার, কি ব্যবহার করবো বলেন তো?
দেয়ার ব্যবহার। এই জায়গাটা সবাই একটু ভালোভাবে নিন। তারপরে স্ট্রাকচার থ্রি কি আছে দেখেন, এই কাঠামোটি এখানে আমরা দেখি অনেক কাজ বাকি আছে। দেয়ার আর মোর অথবা লটস অফ টু ডু। তোমাকে ফোন করার মতো ফ্রি মিনিট মোবাইলে নেই। দেয়ার আর নো ফ্রি মিনিটস ইন মাই মোবাইল টু কল ইউ। অলসভাবে ব্যয় করার মতো কোনো সময় নেই। অলসভাবে ব্যয় করার মতো কোনো সময় নেই। দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডিলি। আইডিলি বাচ্চাগুলোকে দেখার মতো বাড়িতে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান এলস ইন দ্য হাউস টু লুক আফটার দ্য চিলড্রেন। অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর ও পরিষ্কার পার্ক আছে। দেয়ার আর লটস অফ নাইস অ্যান্ড ক্লিন পার্কস টু স্পেন্ড ফ্রি টাইম। তো এখানে আমরা কি করতে পারি, এই কাঠামোটি কোনো কাজ, সময়, ঘটনা ইত্যাদি অবশিষ্ট সমাপ্ত আছে এরূপ বোঝানোর জন্য এই স্ট্রাকচার ব্যবহার করা। কি হবে, দেয়ার প্লাস বিভার প্লাস টু প্লাস ভার। যেমন আমরা যদি এখানে একটু দেখতে পাই, তোমাকে ফোন করার মতো ফ্রি মিনিট মোবাইলে নেই। দেয়ার আর নো, দেখেন দেয়ার প্রথমে বসেছে, রিভার্বের ভিতরে কিন্তু আর রয়েছে। রিভার্বের ভিতরে কি আছে বলেন, আর আছে। তাহলে দেয়ার আর নো 3 মিনিটস ইন মাই মোবাইল টু কল ইউ। অর্থাৎ প্রথমে হচ্ছে দেয়ার, তারপর বিভার, তারপর একটি অবজেক্ট, তারপর টু, তারপর মেইন ভার্ব। টু কল ইউ, টু স্পেন্ড আইডিলি, টু লুক আফটার দ্য চিলড্রেন, টু স্পেন্ড ফ্রি টাইম। অর্থাৎ এখানে কিন্তু টু প্লাস ভার্ব বসে, টু প্লাস ভার্ব বলবে। অনেক কাজ এখনো বাকি আছে, অনেক কাজ বাকি আছে। দেয়ার আর মোর অথবা লটস অফ টু ডু। শেষে কিন্তু টু যুক্ত ভার্ব ইনফিনিটিভ করতে হবে। দেয়ার আর মোর অর টু ডু, অথবা দেয়ার আর লটস অফ টু ডু। অলস ভাবে ব্যয় করার মতো কোনো সময় নেই। দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডি। কি হলো, দেয়ার ইজ নো ফ্রি টাইম টু স্পেন্ড আইডি। অলস ভাবে কাটানোর মতো কোনো সময় আমাদের হাতে নেই। বাচ্চাগুলোকে দেখার মতো বাড়িতে কেউ নেই। There is no else in the house. There is no else, no one else in the house to look after the children. Then structure 4. দেখেন এখানে অনেক কথা বলার আছে। There is more talk yet to be told. এখনো অনেক কিছু করা যেতে পারে। There are lots of things to be done. কি হলো, There are lots of to be done, অর্থাৎ এখনো অনেক কাজ করার বাকি আছে। এমন যদি কোথাও কোনো স্ট্রাকচার পাই, সেখানে আমরা কিন্তু দেয়ার ব্যবহার, কি ব্যবহার করব, দেয়ার ব্যবহার করব। দেয়ার ইজ মোর টক, অনেক কথা বাকি আছে, কি হ্যাজ টু বি টোল্ড। তারপর কি আছে দেখেন, অপেক্ষা করার মতো কোনো সময় নেই। দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। অর্থাৎ প্রথমে দেয়ার, তারপর বি ভার্ব, তারপর এখানে টাইম প্লাস টু যুক্ত ভার্ব, টু যুক্ত ভার্ব। যেমন এখানে দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট, দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। এখনো অনেক কিছু করা যেতে পারে। দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান। অর্থাৎ দেয়ার প্লাস বি ভার্ব প্লাস কি আছে এখানে, প্লাস এখানে একটি যেটাকে অবজেক্ট বলা হচ্ছে। যেমন দেয়ার আর লটস অফ থিংস, এই থিংসটা কিন্তু আমার এখানে অবশিষ্ট অংশ টু বি, অর্থাৎ টু যুক্ত। যেমন টু বি ডান, টু বি টোল্ড, টু বি টোল্ড। যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি, অনেক কাজ বাকি আছে। দেয়ার আর লটস অফ ওয়ার্ক টু ডু। তোমাকে ফোন করার মতো ফ্রি মিনিট মোবাইলে নেই। দেয়ার আর নো ফ্রি মিনিটস ইন মাই মোবাইল টু কল ইউ। দেয়ার আর নো ফ্রি মিনিটস ইন মাই মোবাইল টু কল ইউ। অর্থাৎ তোমাকে কল করার মতো ফ্রি মিনিট আমার মোবাইলে আর নেই। তার পরবর্তী রুলটা যদি আমরা দেখি, ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহারে। ইন্ট্রোডাক্টরি অর্থটাকে, ইন্ট্রোডাক্টরি শব্দের অর্থ হচ্ছে সূচনামূলক, সূচনা করবে এখানে। যেমন কি আছে বলেন তো, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। এখানে ইটটার কিন্তু তেমন কোনো অর্থ হয় না, কিন্তু যখন সূচনা করতে হবে, শুরু করতে হবে, তখন ইটের ব্যবহার। আমরা অনেকেই ইন্ট্রোডাক্টরি ইট নামক শব্দটির সাথে পরিচিত। এটা হলো বাক্যের শুরুতে একটা ইট ব্যবহার করা। অর্থাৎ ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে, তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। কি বলছে দেখেন, ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে, তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। যেমন এখানে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে।
আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে দৈনন্দিন জীবনে অনেক বাক্য দিয়ে শুরু করতে পারি। ইটটা কিন্তু এক প্রকার এখানে সাবজেক্ট হিসাবে বলা হচ্ছে। এই ইটটা এখানে কি ধরা হচ্ছে? সাবজেক্ট। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এখানে ইটটা কিন্তু না হলে আমার সাবজেক্টটা অসম্পূর্ণ থেকে যায়, এই জন্য আমরা এখানে ইট ব্যবহার করবো। এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়। এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়। নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। টু গো হোম। এখন 11টা বাজে। ইটস 11 o'clock। বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং। দেখেন এই জায়গাটা, ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি পড়ছে। এখানে ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ ইটটা প্রথমে বসে সাবজেক্টের কাজ করছে, এই জন্য এই ইটটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। আজ খুব গরম। ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা। আজ খুব ঠান্ডা। ইট ইজ ভেরি কোল্ড টুডে। বলা সহজ করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এখন বসন্তকাল। নাও ইট ইজ স্প্রিং। এখন শীতকাল। নাও ইট ইজ উইন্টার। নাও ইট ইজ উইন্টার। অর্থাৎ এখানে কি বলছে? ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহার। কিসের ব্যবহার বলেন তো? ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহার। দেখেন আমরা অনেকেই ইন্ট্রোডাক্টরি ইট নামক শব্দটির সাথে পরিচিত। এটা হলো বাক্যের শুরুতে একটা ইট ব্যবহার করা হয়। বাক্যের শুরুতে কি ব্যবহার করা হয়? ইট ব্যবহার করা হয়। এই সেই বাক্যের শুরুতে কিন্তু ইট ব্যবহার করা হয়। ব্যবহার করা হচ্ছে ইট। এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়। ইংরেজিতে যেসব বাক্য শুরু হয় ইট দিয়ে, তাই হলো ইন্ট্রোডাক্টরি ইট। আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিয়ে দৈনন্দিন জীবনে অনেক বাক্য ইট দিয়ে শুরু করতে পারি। কি দিয়ে শুরু করতে পারি বলেন তো? ইট দিয়ে। এখন মুক্তার বাড়ি যাওয়ার সময়। নাও ইট ইজ টাইম ফর মুক্তা টু গো হোম। এখন 11টা বাজে। ইটস 11 o'clock নাও। বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং। ইটস রেইনিং। আজ খুব গরম। ইটস ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড টুডে। এখন বসন্তকাল। নাও ইট ইজ স্প্রিং। নাও ইট ইজ স্প্রিং। দেখেন এখানে সব জায়গায় ইটের ব্যবহার করা হয়। এই ইটটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। এই ইটটাকে কি বলা হচ্ছে বলেন তো? ইন্ট্রোডাক্টরি ইট। অর্থাৎ আমার বাক্যটা শুরু হচ্ছে এই ইট এর মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন তো? ইট এর মাধ্যমে। তো এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আপনারা এক্সারসাইজ গুলো একটু করবেন। এখন 11টা বাজে। আজ খুব ঠান্ডা। এখন বসন্তকাল। সকালে ঘুম থেকে ওঠা ভালো। আগামীকাল বৃষ্টি হতে পারে। আমাদের গ্রামে একটি স্কুল আছে। মাঠে 3টি গরু আছে। আকাশে অনেক তারা আছে। স্কুলে একজন লোক আছে। ঘরের দরজায় একটি কুকুর আছে। গ্রামে একটা নদী আছে। দুইটা দলের মধ্যে একটা প্রীতি ম্যাচ হবে। পার্কে অনেক ছেলে মেয়ে আড্ডা মারছিল। রাস্তার উপরে একটা গাছ। অর্থাৎ এখানে এক্সারসাইজের জন্য এই বাক্যগুলো আপনারা করবেন। এখানে কি ব্যবহার করতে হবে? প্রত্যেকটা বাক্য আমাদের ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে এগুলো কমপ্লিট করতে হবে। কি করতে হবে বলেন তো? ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহার করতে হবে। আমরা এখানে ইট এর ব্যবহার শিখলাম, দেয়ার এবং দেয়ার এর ব্যবহার। আমরা এখানে কিসের ব্যবহার শিখলাম? রাস্তার পাশে একটি লোক পড়েছিল। দেয়ার ওয়াজ এ ম্যান লাইং বিসাইড দ্য রোড। বেঞ্চে একটা মেয়ে বসা ছিল। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। গাছের নিচে একটা ছেলে ঘুমাচ্ছিল। দেয়ার ওয়াজ এ বয় স্লিপিং আন্ডার এ ট্রি। অর্থাৎ এখানে প্রথমে দেয়ার, তারপর কি বসবে? তারপর বি ভার্ব থেকে যে কোনো একটি ভার্ব নিতে হবে টেন্স অনুসারে। দেন একটি অবজেক্ট। তারপর হচ্ছে মূল ভার্বের পর আইএনজি। তারপর এক্সটেনশন। যেমন দেখেন দেয়ার হচ্ছে এখানে আমার সেই নিয়মে যে দেয়ার রয়েছে হেয়ার অথবা দেয়ার, সেটি প্রথমে বলবে। তারপরে রয়েছে কি? দেয়ার অজ আ বয় স্লিপিং। দেখেন পরে যে ভার্বটি বসবে এই ভার্বের সঙ্গে সব জায়গায় আইএনজি হবে। এই জায়গাটা একটু লক্ষ্য করতে পারেন। শেষের বাক্যটা মানে স্লিপ শব্দের অর্থ ঘুমানো। পরের বাক্যটা দেখে দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। দেখেন এখানে কি আছে? এখানে সিটিং অর্থাৎ সিট মানে বসা। তো এখানে বসে ছিল এমন একটি বালিকা। দেয়ার ওয়াজ এ গার্ল সিটিং অন দ্য বেঞ্চ। রাস্তার পাশে একটি লোক পড়েছিল। দেয়ার ওয়াজ এ ম্যান লাইং। দেখেন লাই মানে শুয়ে থাকা, লাইং হয়েছে। অর্থাৎ এখানে কি হবে? দেয়ার অথবা দেয়ার, তারপর একটি বিভাগ, তারপর অবজেক্ট, তারপর বিভাগ ব্যাপার আইএনজি, দেন এক্সটেনশন। অর্থাৎ এই হেয়ার এবং দেয়ার এর ব্যবহার এবং ইন্ট্রোডাক্টরি ইট এর ব্যবহারটা আমাদের প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে কিন্তু আমরা ব্যবহার করি। তো পরবর্তী বিষয়টা আমরা দেখবো হাউ টু সে টাইম ইন ইংলিশ। কিভাবে ইংলিশে সময় বলতে হয়। ইংরেজিতে কিভাবে আমরা সময় জিজ্ঞেস করবো বা আমরা কাছে সময় জানতে চাইবো, সময় সম্পর্কে আমরা কথা বলবো কিভাবে, এইটা আমরা দেখবো। ইটস টাইম এই কাঠামোটি যে কোনো সময় বলার জন্য ব্যবহৃত। ইট ইজ টাইম বা ইটস
টাইম, এই কাঠামোটি যে কোনো সময় বলার জন্য ব্যবহৃত। অনুগ্রহ করে সময় বলুন। আপনার কাছে ঘড়ি নেই, আপনার পাশে আপনার কলিগ বসে আছে পাশের চেয়ারে, আপনি তাকে বলছেন যে অনুগ্রহ করে সময় বলুন। তখন কি বলবেন ইংলিশে তাকে? প্লিজ টেল মি দ্য টাইম। প্লিজ টেল মি দ্য টাইম। সময় কত? হোয়াটস দ্য টাইম। আপনি কারো কাছে সময় জানতে চাইবেন, তখন আপনি কি বলবেন? হোয়াটস দ্য টাইম। হোয়াটস দ্য টাইম। আমার সঙ্গে একটু বলেন, আপনাদেরও কাজে লাগবে। হোয়াটস দ্য টাইম। প্লিজ টেল মি দ্য টাইম। অনুগ্রহ করে সময় বলুন। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? সে বলবে ইটস 11 o'clock, ইটস 11 AM, তারপর ইটস শার্প, তারপর ইটস 9:30। এইভাবে সময় বলতে পারে। টাইম, ইটস 10 past 12, ইটস quarter past 12, ইটস, এখানে মিনিট আপনি দিতে পারেন, ইটস 10 minutes to hour, অর্থাৎ বাকি। ইটস quarter to hour, পৌনে। quarter শব্দের অর্থ কি বলেন তো? পৌনে। ইটস quarter past 10, অর্থাৎ এখানে সোয়া। quarter past মানে সোয়া। এই বিষয়গুলো মুখস্থ করবেন। ইটস মিনিট, এখানে আপনি মিনিট বসাবেন। ইটস 5 past 10, অর্থাৎ এখানে বেজে। যেমন ইট ইজ 10 minutes past 12, অর্থাৎ 12টা বেজে 10 মিনিট। এখানে বেজে যদি হয় বাকি, পৌনে, সোয়া, বেজে এবং সাড়ে, এই বিষয়গুলো একটু মনে রাখবেন। তখন বাকি বুঝাবে। ইটস, এই ড্যাশের জায়গায় মিনিট বসাবে। দেখেন এখানে লেখা আছে ইটস 10 minutes টু ড্যাশ টু 10, অর্থাৎ 10টা বাজতে 10 মিনিট বাকি। পৌনে যখন বোঝাবে তখন কোয়ার্টার হবে। সোয়া যখন বোঝাবে তখন quarter past হবে। পৌনে বোঝালে quarter to, আর সোয়া বোঝালে quarter past। এবং যখন বেজে বুঝাবে ইটস -মিনিট পাস্ট, এখানে ঘন্টাটা বসাই দিবেন। ইট হাফ পাস্ট, ইট হাফ পাস্ট 12, অর্থাৎ 12:30 বাজে। এইভাবে আমরা শিখবো। যেমন 6টা বেজে 5 মিনিট, ইটস 6:05, আর 5 past 6। আমরা দুই ভাবে বলতে পারি। 6টা বেজে 5 মিনিট, ইটস, অর্থাৎ ইট ইজ 6:05। অথবা কি বলতে পারি? ইট ইজ, ইট ইজ 6:05 আর 5 past 6, দুটোই রাইট। 6টা বেজে 10 মিনিট, ইট ইজ 6:10, অথবা 10 past 6। 6টা বেজে 15 মিনিট, ইট ইজ 6:15, অথবা quarter past 6। quarter past 6, অর্থাৎ এখানে আমরা কিভাবে সময় বলতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়। যে কারো কাছে যখন আপনি সময় জিজ্ঞাসা করবেন, আপনার সময়, এখন সময় জানার প্রয়োজন, তখন আপনি তার কাছে কি বলতে পারবেন? তখন আপনি তার কাছে জাস্ট এই শব্দগুলো ব্যবহার করবেন। সময় আমাদের প্রতিনিয়ত জানার প্রয়োজন হয়। আপনার ফোন বা আপনার হাতে ঘড়ি নেই, তখন আপনি বলবেন হোয়াটস দ্য টাইম। সময় কত? হোয়াটস দ্য টাইম। কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? এইভাবে কিন্তু আমরা সময় জিজ্ঞাসা করবো। ইটস 10 past 12, ইটস 10 past 12, অথবা ইটস quarter past 12। quarter past 12 আমরা বিভিন্ন ভাবে কিন্তু বলতে পারি। যেমন 6টা বেজে 35 মিনিট, ইটস 6:35, ইটস 6:35, অথবা just wait a minute. নেক্সট, এভাবে আমরা সময়গুলো একটু প্র্যাকটিস করব। যেমন যদি বলা হয় 7টা বাজে, ইটস 7 o'clock, ইটস 7 o'clock, অথবা 7 AM, 7 PM, আপনি যেটাই বলেন। ইটস 6:55, আর 5 to 7, 5 to 7, অর্থাৎ 7টা বাজতে 5 মিনিট বাকি। দেখেন এগুলো আমি একটু গ্রিন কালার দিয়ে হাইলাইট করে দেই। প্রত্যেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। আমরা কিভাবে এখানে কথা বলবো? এখন যদি বাকি বোঝাতে হয় যে বাকি আছে, তখন আমরা কিভাবে করব? ইটস 10 minutes to 11, অর্থাৎ 11টা বাজতে 10 মিনিট বাকি। ইটস 10 minutes to 11, 11টা বাজতে 10 মিনিট বাকি। যখন পৌনে হবে তখন quarter to, যখন সোয়া বুঝাবে তখন quarter past, যখন বেজে অর্থাৎ বেশি হয়ে যাবে এরকম কিছু বুঝাবে, তখন কি হবে? ইটস 20 minutes past 12, অর্থাৎ 12টা বেজে 20 মিনিট। তখন আমরা এই নিয়ম ব্যবহার করব। যখন সাড়ে বুঝাবে, 12:30, 10:30, 9:30, ইট ইজ 9:30, ইট ইজ 9:30, অর্থাৎ 9:30 বা 9:30 বাজে। আমরা এই শব্দগুলো কিন্তু তখন এই বিষয়গুলো এইভাবে ব্যবহার করবো। তো আপনাদের আজকে কিছু হোম টাস্ক দিলাম, এই হোম টাস্ক গুলো আপনারা একটু লিখে নেবেন এবং এইগুলো সাবমিট করবেন, করে আমাকে দেখাবেন। এখন 11টা বাজে, আজ খুব ঠান্ডা, এখন বসন্তকাল, আগামীকাল বৃষ্টি হতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে বাড়ির কাজ হিসেবে দেওয়া থাকে। তো এর আগে একদিন
তাহলে দিয়েছিলাম ইউজ অফ পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের কাজগুলো করে থাকেন, খাতাগুলো সামনে রাখবেন, আমি সবার কাছে এগুলো এখন একটু কোশ্চেন করবো। পরবর্তীতে দেখেন এখানে আরো কিছু রুল আমরা করিয়েছি আজকে, যেমন যদি একটু প্রথমে চলে যাই, দেয়ারের ব্যবহার দিয়ে। ঘরের দরজায় একটি কুকুর আছে, এটা না বলে এখান থেকে আমরা একটা ভিন্ন কিছু নিজেরা তৈরি করতে পারি। যেমন যদি বলা হয় আকাশে অনেকগুলো তারা আছে, যদি বলা হয় আমাদের বাড়ির পাশে একটি খেলার মাঠ আছে, তো এই বাক্যগুলো আমরা কিভাবে করব? দেয়ারের ব্যবহার করব। প্রথমেই আমরা দেয়ার ব্যবহার করব। কি ব্যবহার করব? হেয়ার অথবা দেয়ার, প্লাস একটি ভার্ব নিয়ে আসবো। কি নিয়ে আসবো? একটি ভার্ব, বিশেষ করে বি ভার্ব বসবে, প্লাস সাবজেক্ট, প্লাস এক্সটেনশন। যেমন টেবিলের উপরে একটি বই আছে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে কিছু বই আছে। এমন আমি যদি কিছু বাক্য আপনাদেরকে তৈরি করে দেই, আপনারা নিশ্চয়ই বলতে পারবেন। এখানে রেইজ এন্ড প্রেস করেছেন দীপঙ্কর সাহা। আপনি বলেন তো, খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, এটার ইংরেজি কি হবে? দীপঙ্কর সাহা। খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। ধন্যবাদ। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। ধন্যবাদ, আপনি সবগুলো পেরেছেন, অনেক ধন্যবাদ। মোর্শিদা আক্তার, আপনি বলেন তো, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, কি হবে? না 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 না, ভুল হয়ে গেল, এখানে বি ভার্বের ব্যবহার ভুল করে ফেললেন। আমি বলেছি কি, খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, এখানে অজ হবে না ওয়ার হবে? যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব তো প্লুরাল করতে হবে, দেয়ার ওয়ার দিতে হবে। কি দিতে হবে? দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা, দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। নুসরাত জাহান, আপনি বলবেন, বলেন তো, আমাদের বাড়ির পাশে একটি নদী ছিল। নুসরাত জাহান। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ রিভার, তারপর কি? আমাদের বাড়ির পাশে একটি নদী ছিল, বাড়ির পাশে ইংরেজি কি? বলেন বলেন। হ্যাঁ, হানিফ খান, আপনি বলেন, আমাদের বাড়ির পাশে অনেকগুলো নদী ছিল। মিস্টার হানিফ খান। সামিউন নাহার, আপনি বলেন, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে। সামিউন নাহার বলেন, আনমিউট করেন। সামিউন নাহার, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না, প্লিজ বলতে পারবেন? আমি স্পেসিফিক যার কাছে বলবো সেই কথা বলবেন, সে সাড়া না দিলে পরের জনকে আমি আসবো। আব্দুল গনি, আপনি বলেন, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, দেয়ারের ব্যবহার দিয়ে আমরা প্রত্যেকটা টেন্স শিখে যাব। আব্দুল গনি। সাজ্জাদ হোসেন, আনমিউট করেন, সাজ্জাদ হোসেন। কি ব্যাপার, আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন না? টিটু বিশ্বাস, আপনি বলেন, ঢাকায় অনেকগুলো চিড়িয়াখানা আছে। আমি এতক্ষণ আপনাদের কি শিখালাম? এখানে আপনারা টেন্স এবং ভার্ব চিনতে ভুল করতেছেন। আমি কি বলেছি? ঢাকায় অনেকগুলো চিড়িয়াখানা আছে। হ্যাঁ, জু। জু এটা প্লুরাল করবেন, জুস। তো দেখেন এখানে কিন্তু আমি কি বলেছি, ভার্বটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে সাবজেক্ট ভার্ব, আমি বলেছি যে ঢাকায় অনেকগুলো চিড়িয়াখানা আছে। যদি আপনি বলেন দেয়ার ইজ মেনি জু, হবে এখানে দেয়ার আর দিতে হবে। যদি বলা হয় ঢাকায়, সবাই ভালোভাবে একটু শোনেন, এই বিষয়গুলো আমি খুব ক্লিয়ার করে দিয়েছি, তারপরও আপনাদের জন্য আমি আরেকবার একটু কথা বলছি। একটি আপনি উদাহরণ দিব, প্রত্যেকটা উদাহরণ আপনারা কিভাবে মনে রাখবেন? এখানে দেয়ার এর ব্যবহার দিয়ে একটু মনে রাখেন। যেমন খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ ইউনিভার্সিটি ইন খুলনা, এখানে ইজ হবে। কেন হবে? আমি বলেছি একটি বিশ্ববিদ্যালয়। যদি বলতাম খুলনায় একটি বিশ্ববিদ্যালয় ছিল, অতীতকালে ছিল, এখন নেই, তখন ইজের জায়গায় শুধু ভার্বটা চেঞ্জ করে দেবেন, দেয়ার ওয়াজ। দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি ইন খুলনা। যদি বলতাম খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, অর্থাৎ বর্তমানে বোঝাচ্ছে, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। ভার্বটা একটু খেয়াল করেন সবাই। এই জায়গাটা দেখেন, আমি আনমিউট করে আপনাদের কাছ থেকে এটা বুঝতে পারলাম যে টেন্স সম্পর্কে বা ভার্ব সম্পর্কে আমরা এখনো দুর্বল থেকে গেছি। এই বিষয়টা আমাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে। আমরা এতদিন ইংরেজি পড়ে কি করলাম? এই বিষয়গুলো এখানে তো ভুল হলে হবে না। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস। কেন সিটিস হবে? এখানে আমি বলেছি অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেকগুলো, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। যদি বলতাম খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল না, দেয়ার ওয়ার কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, তখন কি হবে? দেয়ার ওয়ার, দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা, দেয়ার ওয়ার নো ইউনিভার্সিটিস ইন খুলনা।
অর্থাৎ এখানে সাবজেক্ট বুঝবেন আর ভার্ব বুঝবেন, আর কিছু লাগবে না। আমাদের বাড়ির পাশে অনেকগুলা নদী আছে। আমাদের বাড়ির পাশে অনেকগুলা নদী আছে, তার মানে কি বর্তমান কালে আছে। দেয়ার আর মেনি রিভার্স বিসাইড আওয়ার হাউস। দেয়ার আর মেনি রিভার্স বিসাইড আওয়ার হাউস। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আমাদের, তো দেখেন এখানে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে সাবজেক্ট যখন, তখন আমার verb change হবে। আমি যদি বলি ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, তো ঢাকায় কি একটি বিশ্ববিদ্যালয় না অনেকগুলো? যখন একটি হবে তখন আপনি ইজ, অথবা যদি পাস্ট টেন্স হয় তাহলে আপনি ওয়াজ ব্যবহার করবেন। আর যদি এখানে অনেকগুলো হয়, ওয়ার ব্যবহার করবেন, অথবা প্রেজেন্ট টেন্স হলে আর ব্যবহার করবেন। এই পর্যন্ত আমি যা কিছু বুঝালাম আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি আরো কয়েকজনের কাছে একটু কোয়েশ্চেন করব, দেখেন বিষয়গুলো আপনারা ক্লিয়ার করতে পারেন কিনা। যদি ক্লিয়ার না করতে পারেন, আমি আবারও আপনাদের কাছে আসবো। আমি কি বলেছি এখানে? আমি বলেছি আহ এখন একটু বলবেন আফ্রিদি আইটি পয়েন্ট। আফ্রিদি আইটি পয়েন্ট আপনি ছদ্মনাম ব্যবহার করেছেন। এখানে আপনি বলেন তো আহ, চট্টগ্রামে একটি এয়ারপোর্ট আছে। আফ্রিদি আপনি একটু আনমিউট করেন। সামিউন নাহার শুনতে পাচ্ছেন? আপনি বলেন চট্টগ্রামে একটি এয়ারপোর্ট আছে। এখানে হ্যাভ ব্যবহার না করে আপনি অন্য ভার্ব ব্যবহার করেন, ইজ ব্যবহার করেন, দেয়ার ইজ। না, এই জায়গাটা আমি আগের দিন কি শিখাইছিলাম? হ্যাভ মানে কি? হ্যাভ মানে আছে, কারো অধিকারে মালিকানায় থাকা। যেমন আমার একটি কলম আছে। এগুলো তো সোহাগ স্যার আপনাদেরকে ফ্রি ক্লাসে বলেছিল। আমি যেটা বলছি সেটা আগে শোনেন। আপনি এখানে বললেন যে ইজ না হয়ে হ্যাভ বা হ্যাজ কেন হবে না, হ্যাভ বা হ্যাজ কেন হবে না, এটা বলি শোনেন। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। কিন্তু যদি বলা হয় ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, এইটা ঢাকা কিন্তু ওই চিড়িয়াখানার মালিক না। অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছুর অবস্থান বোঝাতে সেখানে আমরা দেয়ার এর ব্যবহার করব। দেয়ার ইজ আ জু ইন ঢাকা। কিন্তু যদি বলি চট্টগ্রামে একটি এয়ারপোর্ট আছে, ওই যদি বলি আমার একটি কলম আছে, আমার একটি মোবাইল আছে, তখন দেয়ার হবে না। দেয়ার ইজ এ পেন অফ মি, এটা হয় না। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, অর্থাৎ আমার নিজের মালিকানায় রয়েছে। তোফায়েল আহমেদ, আপনি বলেন তো ঢাকায় অনেকগুলো বিমানবন্দর আছে, এয়ারপোর্ট আছে, কি হবে? তোফায়েল আহমেদ, ঢাকায় অনেকগুলো বিমানবন্দর আছে। হ্যাঁ, সুন্দর বলেছেন। আহ শায়েদ আলী নাকি সৈয়দ আলী, আপনি একটু বলবেন। আপনি খুব রেসপন্ড করেন প্রত্যেকটা ক্লাসে। বলেন তো আমাদের বাড়ির পাশে অনেকগুলো গাছ আছে। হ্যাঁ, দেয়ার আর মেনি ট্রিজ বিসাইড আওয়ার হাউস। আবার ভালোভাবে শোনেন, দেয়ার আর মেনি ট্রিজ বিসাইড আওয়ার হাউস। আমাদের বাড়ির পাশে কোনো গাছ নেই, তখন কি হবে? নো এনি গাছ না, নো এনি ট্রিজ। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আচ্ছা, তারপর বলেন তো উম, নদীতে অনেক মাছ আছে। হ্যাঁ, আলী আহসান, আপনি একটু আনমিউট করেন। আলী আহসান, আপনি বলেন তো নদীতে কোনো মাছ নেই। বলেন। আপনি বলেন আকাশে অনেক তারা আছে। এখানে আপনাকে প্লুরাল বলতে হবে। দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই, কে জানি বলে দিয়েছেন। দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই, জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। এটা ভালোভাবে একটু বুঝতে হবে যে আমার এখানে প্লুরাল বলছে নাকি সিঙ্গুলার বলছে। তাসলিমা খাতুন, আপনি বলেন তো আকাশে একটি তারা আছে, এটা কি হবে? আকাশে, আকাশে একটি চাঁদ আছে। আকাশে একটি চাঁদ আছে। এই দেয়ারের ব্যবহারটা না, দেখেন আজকে যে লেসনটা, এটা কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, দেয়ারের ব্যবহার। যেমন আমি যদি বলি যে ভারতে একটি তাজমহল আছে, তখন এই বাক্যগুলো আমরা কিন্তু দেয়ার ছাড়া কোনোভাবে আপনি করতে পারবেন না। দেয়ার ইজ এ তাজমহল ইন ইন্ডিয়া। দেয়ার ইজ আ তাজমহল ইন ইন্ডিয়া। যদি বলা হয় ফ্রান্সে আইফেল টাওয়ার আছে, তাহলে কি? এই
অবশ্যই একটু পরে আসছি প্রশ্নের পরিবর্তে। জহির উদ্দিন, আপনি একটু বলেন, আমি কি শিখালাম একটু ফিডব্যাক নিই আপনাদের কাছ থেকে। মিস্টার জহির উদ্দিন, আপনি বলেন তো, যশোরে অনেকগুলো বিমানবন্দর আছে। দেয়ার আর মেনি এয়ারপোর্টস ইন যশোর। দেয়ার আর মেনি এয়ারপোর্ট যদি বলা হয় যশোরে একটি বিমানবন্দর আছে। হ্যাঁ, অর্থাৎ বিষয়টা খুবই সহজ। শুধু একটু এখানে আপনাদের ভাবটা পরিবর্তন করলেই খুব ইজি হয়ে যাবে। অর্থাৎ আমি একটি উদাহরণ দিয়ে যদি একটু বুঝাই দেই, যেমন খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। আমার হোম টাউন খুলনা, তো এই জন্য বারবার একটু খুলনা বলছি, কেউ কিছু মনে করবেন না এটা। তো বলি খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, এটা কিভাবে করব? দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, এখানেও কিন্তু আমি একই টেন্স রাখলাম, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিজ ইন, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিজ ইন খুলনা। আচ্ছা, যদি বলতাম খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা, দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল, যেহেতু এখানে বিশ্ববিদ্যালয় অনেকগুলো, প্লুরাল হচ্ছে, এখানে ভার্ব টাইম প্লুরাল। দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার মেনি ইউনিভার্সিটিজ ইন খুলনা। তো এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আমরা টাইম সম্পর্কে অনেক কথা বলেছি, এবং আরো একটু কথা বলেছি আমরা এখানে, সেটা হচ্ছে আর্টিকেল। কি নিয়ে কথা বলেছি বলেন তো? আর্টিকেল। তো স্যারের বইটা যারা হাতে পেয়েছেন, তারা কাইন্ডলি দেখবেন এই আর্টিকেল গুলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে অল্প পরিসরে দেওয়া আছে। অনেক গ্রামার বইতে দেখেছি আর্টিকেল যেগুলো প্রয়োজন না তাও দিয়েছে, যেগুলো প্রয়োজন তাও দিয়েছে। এটা আমাদের মাথায় শুধু শুধু একটা বোঝা বাড়িয়ে দেয়। তখন আমরা চিন্তা করি, ওরে বাপরে, আর্টিকেলের এত বড় চ্যাপ্টার, এইটা আমরা কবে পড়বো? কিন্তু না, এখানে যে যে বিষয়গুলো দেওয়া আছে সেইগুলোই পড়বেন, দেখবেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে আর্টিকেল। যেমন এখানে আমি আর্টিকেলে যদি আরেকটু ফিরে আসি, যেমন এখানে ইনডেফিনিট আর্টিকেল নিয়ে কথা বলি। ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলের এখানে কি লিখছে? এখানে লিখছে এ এন শব্দটিকে ইনডেফিনিট আর্টিকেল। প্রত্যেক শব্দ দিয়েছে এখানে এ এন, ইনডেফিনিট শেষ। এ এন শব্দটিকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। অনির্দিষ্ট নাউনকে বোঝাতে এ অথবা এন ব্যবহৃত হয়। অনির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে, তখন আমরা কি ব্যবহার করব? এ অথবা এন। আই এম লুকিং ফর আ বুক অফ আর্টস। আমি কলা বিষয়ক বা আর্টস বিষয়কের একটা বই খুঁজছি। এখানে বাজারে অনেক বই পাওয়া যায় আর্টস ডিপার্টমেন্টের, তো কোন বইটা নির্দিষ্ট করে কোনো কিছু বলেনি। আর এখানে একটা কথা বলছে, অনির্দিষ্ট নাউন কি বোঝাতে, দেখেন এখানে বুক কিন্তু নাউন। বুকটা কি হবে? বুক হচ্ছে নাউন। তো এই বিষয়টা এখানে আমরা ভালোভাবে একটু খেয়াল করবো। আর আরেকটা বিষয় আমরা আজকে একটু দেখেছি, নতুন একটা আইটেম, সেটা হচ্ছে আমরা কিভাবে ইংলিশের সময় জিজ্ঞেস করতে পারি। এই সময় জানতে হলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই শব্দগুলো, এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার, যখন আমরা সময় জানতে চাইবো কারো কাছে, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা এইগুলো ব্যবহার করতে পারি। যেমন এখানে কি বলেছি? হটস দ্য টাইম, সময় কত? হটস টাইম ইজ ইট, এখন কটা বাজে? অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় আজকে শিখলাম, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে খুব পরিমাণে কাজে লাগে, যেটা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের অনেক ধরনের পেয়ারের ব্যবহারটা কিন্তু আমরা রেগুলার আমাদের প্রয়োজন হয়। যদি ওই যে বলেছি যে খুলনা একটি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, এগুলো আমরা কি বলি? এগুলো কিন্তু আমরা সব পেয়ারের ব্যবহার দিয়ে কমপ্লিট করি। তো আজ বেশি আর হাতে সময় নেই, কারো কোনো কোশ্চেন থাকলে একটু হোয়াটসঅ্যাপে লিখে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার অফ ইউর হেলথ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।